নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। তেলেঙ্গানার রাজ্যপাল হলেন ত্রিপুরা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এর আগে ত্রিপুরা থেকে কখনো কেউ রাজ্যপাল হয়নি। ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্য থেকে প্রথমবার রাজ্যপাল হয়েছেন জিষ্ণু দেববর্মা। তিনি রাজ্যপাল হওয়ার সুযোগ পেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। জানা যায়, আগামী কয়েকদিনের মধ্যে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্তি পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিষ্ণু দেববর্মা বলেন, স্বাধীনতার পর এই প্রথম ত্রিপুরা রাজ্য থেকে তিনি রাজ্যপাল হয়েছেন। তাই তিনি দেশের রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী সর্বদা ত্রিপুরা রাজ্যের জন্য ভাবেন। জিষ্ণু দেববর্মা আরও জানান, দায়িত্ব পাওয়া বড় বিষয় নয়, কাজ করা বড় বিষয়। রাজ্যপালের পদ একটি সাংবিধানিক পদ, তাই রাজ্যপাল হিসেবে সংবিধান মেনে তিনি কাজ করবেন। তিনি আরও জানান, অন্য রাজ্যের রাজ্যপাল হলেও তিনি সুযোগ পেলে ত্রিপুরার জন্য কাজ করবেন। দেখুন, তেলেঙ্গানায় যে এক্সপিরিয়েন্স হবে আমার, আমি নিশ্চয়ই শেয়ার করবো এখানে। আমি আগেও বলেছি, এক্সপিরিয়েন্স সবচেয়ে বড় জিনিস। এক্সপিরিয়েন্স, আইডিয়াস, ভিউজ সবচেয়ে বড় জিনিস। ঠিক না? একটা স্টেট থেকে নিয়ে আসা আরেকটা স্টেটে নিয়ে আসা খুব বড় জিনিসটাকে অ্যাডাপ্ট করতে হয়, কিছু ফাইন টিউনিং করতে হয়। আর ত্রিপুরা থেকে যে অভিজ্ঞতা নিয়ে যাবো সেটা তেলেঙ্গানায় শেয়ার করবো। ঠিক না? আর ত্রিপুরাকে আমার কারো যদি আপনার একটা সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল, ত্রিপুরাকে আমি ত্যাগ করেছিলাম। আমি ত্যাগ করার প্রশ্নই ওঠে না। ঠিক না? সেখানে এখানে আমি আমার জন্ম হয়েছে, এখানে আমি পলিটিক্স করেছি, এখানে আমি সব করেছি, পার্টি করেছি, সব এখানেই করেছি। ত্যাগ করার প্রশ্ন ওঠে না। কাজ করতে যেতে হয়। ঠিক না? আমাদের সেনাবাহিনী তো ভোটার যেতে হয়। আমরা তো এখান থেকে রাত ভ্রমণে যাবো, ভালো জায়গায় এখন রাত ভ্রমণ থাকতে হবে। যারা সেনাবাহিনীর চাকরি করে ওরা কোথায় যায়? ভোটার যায়। কাজ যেখানে থাকে সেখানে যেতে হবে। ঠিক আছে? কাজ করতে হয়, বিভিন্ন রকমের কাজ, মন্ত্রীর কাজ, কোনো সময় সাংগঠনিক হেডের কাজ, কোনো সময় সংগঠনের কাজ করেছি আমরা আগে। ঠিক না? বিজেপি সংগঠনের কাজও করেছি আমি তৃণমূল স্তর থেকে। বিজেপি যখন ছিল না তখন বিজেপি মণ্ডল বানিয়েছি, চার দোকানে বসে বসে। মন্ত্রী হলাম, এখন গভর্নর হচ্ছি, বিভিন্ন রকমের কাজ। আর আমি ভাবি এটা জীবনটাকে আরও সমৃদ্ধ করে, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স জীবনটাকে আরও সুন্দর করে, জীবনটাকে কী বলে বিভিন্ন রঙে টাঙিয়ে দেয়। সেটা খুব সুন্দর, খুব সুন্দর। রেল স্টেশন এবং বিমানবন্দর থেকে আটক 29 জন বাংলাদেশি নাগরিক। পুলিশ এবং বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মানুষ। দেশকে চিন্তায় ফেলছে এত অনুপ্রবেশ। পুলিশের চোখে শুধু আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়, কিন্তু সীমান্ত ডিঙিয়ে রেল স্টেশন যাওয়ার আগে মাঝপথে পুলিশ তাদের আটক করতে পারছে না। রহস্যজনক এই বিষয়গুলো সাধারণ মানুষের মনে দাগ কাটতে শুরু করেছে। প্রতিদিন সংবাদ শিরোনামে উঠছে আগরতলা রেল স্টেশনের বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনা। কিন্তু গোটা রাজ্যে ছড়িয়ে থাকা এতগুলো থানার পুলিশ কেন অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে এই বাংলাদেশি নাগরিকদের জালে তুলতে পারছে না? অবাক করার মতো এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষের মনে দানা বাঁধে স্বাভাবিক। এবার আগরতলা রেল স্টেশন থেকে একসাথে 23 জন বাংলাদেশি নাগরিককে পুলিশ জালে তুলেছে। পুলিশের বক্তব্য, গোপন খবরের ভিত্তিতে শনিবার 23 জন বাংলাদেশিকে জালে তুলেছে। জিআরপি পুলিশ এবং আরপিএফ তাদের আটক করেছে। তারা হামসফর এক্সপ্রেস ট্রেন দিয়ে ভারতের দক্ষিণাংশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আগরতলা রেল স্টেশনে দক্ষ পুলিশ কর্মীরা তাদের ধারাবাহিকভাবে জালে তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, মাসখানিকের মধ্যে শতাধিকের বেশি বাংলাদেশের নাগরিক কিভাবে আগরতলা রেল স্টেশনে এসেছে? হ্যাঁ, আমরা গতকালকে বিকালবেলা প্রায় 2টার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশি ন্যাশনাল আমাদের আগরতলা রেল স্টেশনে দূরপাল্লা ট্রেনে যাবে। তো সেই সুবাদে আমরা আরপিএফ এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করে নিলাম। এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে, ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি, আরপিএফ, বিএসএফ, পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুশে বসি। তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে। তো যার মধ্যে আমরা প্রথম 10 জনকে আমরা আইডেন্টিফাই করেছি। মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো। তারা যে সীমান্ত দিয়ে প্রবেশ করুক না কেন, বিভিন্ন থানা ডিঙিয়ে তারা রেল স্টেশনে পৌঁছাচ্ছে।
অর্থাৎ বিমানে করে সীমান্ত থেকে তারা রেল স্টেশনে পৌঁছে গেছে না, অথচ অন্যান্য থানার পুলিশ টের পাচ্ছে না এবং পুলিশের গোয়েন্দা শাখা পর্যন্ত কিছু বলতে পারে না। সেটা কিভাবে হয়? তবে মাঝে মধ্যে কিছু থানার মধ্যে স্থানীয়রা খবর পৌঁছানোর পর পুলিশ বাংলাদেশে নাগরিক আটক করতে তৎপর হয়। এদিকে আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থানার পুলিশ 6 বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আবারও এমবিবি বিমানবন্দর থেকে গ্রেপ্তার 6 অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান, শনিবার এমবিবি বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। পরে তাদের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান। আমাদের কাছে খবর আসে যে এমবিবি এয়ারপোর্টে কিছু লোক ট্রাভেল করছিল, তারপরে সিআইএসএফ ওদেরকে জিজ্ঞাসাবাদ করে, তখন ওদের কাছে কোনো বেলির কোনো কাগজপত্র দেখাতে পারেনি ওরা। তারপরে সিআইএসএফ আমাদের খবর দেয়, তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল প্রসিজার নেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে তো এফআইআর রেজিস্টার করা হয়েছে। এস পার লিগাল প্রভিশন যা হবে তা আমরা আজকে কোর্টে প্রডিউস করবো। কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে দেখা যাবে। কতজন রয়েছে তারা? মোট 6 জন। তবে এই অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ত্রিপুরা রাজ্যের সীমান্ত নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকা রহস্যজনক। আসলে শস্যের মধ্যে ভূত থাকলে যা হয় সেটাই হচ্ছে বলে ধারণা একাংশে। পুলিশ যদি সক্রিয় ভূমিকা পালন করত বা সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে আগরতলা রেল স্টেশন নয়, শুধু সীমান্ত ডিঙিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করা মাত্রই তারা আটক হতে পারত। তবে বরাবরই বিএসএফ এর জওয়ানদের ভূমিকাও অত্যন্ত চিন্তাজনক। এত পরিমাণে সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ করার পেছনে কি কারণ থাকতে পারে সেটা মূলত পুলিশের সুষ্ঠু তদন্তে উঠে আসতে পারে। কিন্তু পুলিশ বাংলাদেশি নাগরিক আটক করে শুধুমাত্র এতটাই বলছে যে তদন্ত চলছে। পরবর্তী সময়ে তদন্তে কি বের হয়ে এসেছে সেটা নিয়ে মুখ খোলার প্রয়োজন পর্যন্ত মনে করছে না। এভাবে চলতে থাকলে দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাগরিক ছড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত দুর্বিষহ হতে পারে। কার মদতে এই ধরনের অনুপ্রবেশ চলছে সেটা উঠে আসবে উচ্চ পর্যায়ে তদন্তে। তবে তদন্ত কতটা করা হচ্ছে সেটা যথেষ্ট চিন্তাজনক। তবে এভাবে ভারতে বাংলাদেশি নাগরিক প্রবেশ করলে ঝুঁকিতে পড়তে পারে দেশ। এর দায় কোনোভাবেই এড়াতে পারে না পুলিশ এবং বিএসএফ জওয়ানরা। শান্দন টিভি। 1 মাস পর আবারও খুমলুঙে একলব্য আবাসিক স্কুল পরিদর্শনে গেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। গত 1 মাস আগে স্কুলটি অত্যন্ত অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং পরিকাঠামোর দিক দিয়ে অনেকটাই দুর্বল ছিল। মন্ত্রীর নজরে বিষয়গুলো আসার পর চোখ চড়ক গাছ হয়ে যায়। মন্ত্রী বুঝতে পারেন মহাকরণের এসি রুমের বাইরে জনগণ কিভাবে আছে। তারপর তিনি বিষয়টি নিয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা সহ অন্যান্য কর্মীদের নির্দেশ দেন। শুরু হয় স্কুলের সঠিক পরিকাঠামো গড়ে তোলার কাজ। রবিবার খুমলুং একলব্য আবাসিক স্কুল পরিদর্শন করেন তিনি। কথা বলেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রদের সাথে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি 1 মাস আগে যখন এসেছিলেন তখন বহু অনিয়ম নজরে এসেছিল। আজ 1 মাস পরে এসে দেখতে পান অনেক সমস্যা সমাধান হয়েছে। তবে কিছু ত্রুটি এখনো রয়ে গেছে। সেই সমস্ত ত্রুটি আজকের মধ্যে সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রিন্সিপাল এবং হোস্টেল সুপারিনটেন্ডেন্ট বলে জানান তিনি। আরো জানিয়েছেন স্কুলের ফলাফল আগামী দিন আরো কিভাবে ভালো করা যায় তার জন্য বৈঠক করেছেন তিনি। এখানে আমি দেখেছি আগে থেকে একটু বেটার হয়েছে। আমি 1 মাস আগে এখানে ভিজিটে এসেছিলাম, আজকে 1 মাস পরে আরবার এসেছি। আমি দেখলাম আরও কিছু ত্রুটি রয়ে গেছে। এই ত্রুটিটা আজকের মধ্যে সব রিপেয়ার করার জন্য, সব সারাই করার জন্য আমি বলে গেছি আমার প্রিন্সিপাল মহাশয়কে এবং হোস্টেলের সুপারকে। আজকের মধ্যে সব করে দেবে, যা যা ত্রুটি থাকবে এগুলি সব করে দেবে। আগামী দিন আমাদের এই খুমলুং রেসিডেন্সিয়াল স্কুলের রেজাল্টটা আরও কীভাবে বেটার করা যায় তার জন্য আমি আজকে তাদের সঙ্গে মিটিং বসেছি। প্রয়াত হলেন সিপিআইএম নেতা সমর আড্ড।
গত 24 জুলাই রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার বিকেল 4:45 নাগাদ তিনি প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল 69 বছর। রবিবার দলীয়ভাবে শেষ শ্রদ্ধা জানিয়ে কর্মী সমর্থকেরা শেষকৃত্য সম্পন্ন করেন সিপিআইএম নেতা সমর আটর। তিনি ভারতের ছাত্র ফেডারেশনের অন্যতম নেতা ছিলেন। কলেজে ছাত্র সংসদে একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ছাত্রছাত্রীদের চিকিৎসা সহায়তার জন্য আগরতলায় স্টুডেন্ট হেল্প হোম গড়ে তোলার কাজে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরবর্তী সময়ে ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীয় সাংগঠনিক অনুযায়ীর গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত হন। তিনি সাহিত্য চর্চায় অগ্রণী ভূমিকায় ছিলেন। পাশাপাশি দলের শিক্ষা প্রসারে কাজের সাথে যুক্ত থেকে নিজের দায়িত্ব পালনে সচেতন ছিলেন। তাঁরই প্রয়াণে ব্যথিত দলের কর্মী সমর্থকেরা। রবিবার দুপুরে সমর আট্টের মরদেহ নিয়ে আসা হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্যরা। সকলের প্রয়াত নেতার প্রতি সকলেই পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানান। প্রয়াত নেতার মরদেহ নিয়ে কর্মী সমর্থকেরা আগরতলা শহরে একটি শোক মিছিল সংঘটিত করে। বোয়াল মাছ ধরতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল পুঁটি মাছ। চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে রুটিন তল্লাশিতে শনিবার রাতে গাঁজার সন্দেহে একটি গাড়ি রাতভর আটকে রেখে রবিবার সকালে 4 কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, শনিবার রাতে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে আসা AS25 FC 3529 নম্বরের একটি 6 চাকার কন্টেইনার গাড়ি চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে আসে। তারপর পুলিশ গাড়িটিকে রাতভর আটকে রাখে। কিন্তু রবিবার সকালে গাড়িটি তল্লাশি করে মাত্র 4 কেজি 40 গ্রাম গাঁজা জব্দ করে কৃতিত্ব অর্জন করে পুলিশ। এ নিয়ে পুলিশের অন্দরমহলেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে প্রশ্ন উঠছে রাতেই কি গাঁজাগুলো হাওয়া হয়ে গেল, নাকি আবারও পুলিশকে টুপি পরিয়ে বোকা বানানো হলো? যাই হোক, এক্ষেত্রে পুলিশ উক্ত গাড়ির চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহচালক বিল্লাল হোসেনকে আটক করেছে। ধৃতদ্বয়ের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হবে বলে জানান ওসি খোকন সাহা। এখানে চুড়াইবাড়ি নাকা পয়েন্টে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয়, এবং যেসব গাড়ি আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে ওইসব গাড়ি চেক হয়। তো রোজ যে রুটিন মাফিক চেক ছিল, তা আজকে সকাল প্রায় 11টার সময় AS25 FC 3529, যেটা একটা কন্টেনার ট্রাক ছিল 6 চাকা, যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল। তো ওটাতে চেক করায় আমরা 3টি প্যাকেট পাই। 3টি প্যাকেটের মধ্যে প্রায় 4 কেজি। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার কমলপুর শাখার পক্ষ থেকে রবিবার কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালের হল ঘরে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারপারসন সুব্রত মজুমদার, চিকিৎসক শুভাশিস দে, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার কমলপুর শাখার সম্পাদক উত্তম বসু সহ অন্যান্যরা। 2002 সালের 28শে জুলাই আগরতলাতে প্রথম সৃষ্টি হয়। ত্রিপুরাতে এখন 35টা ব্রাঞ্চ আমাদের এই হেপাটাইটিস রোগ, হেপাটাইটিস বি রোগ, এটা নিয়ে কাজ করছে। আমাদের কমলপুরের জন্ম হয়েছিল 2003 সালের 23শে ডিসেম্বর। ওই দিন থেকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হেপাটাইটিস বি রোগের উপরে আলোচনা এবং ভ্যাকসিনেশন করে কমলপুরের বিজেপির প্রার্থীরা নেতৃত্বহীনভাবে বাড়ি বাড়ি ঘুরছে, বিভিন্ন সমস্যার শিকার জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 11 নম্বর আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণজিৎ দাসকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় প্রতিদিন বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। রবিবার বিজেপি প্রার্থী কৃষ্ণজিৎ দাস দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে রাজধানীর বলদাখাল এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। জয় নিয়ে আমি 100% আশাবাদী, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যার কাজের ভিত্তিতে সব কিছু বিচার করা হয়। এই কারণে আমি 100% নিশ্চিত যে জয়ী হবই, এটা কোনো দ্বিধাবোধ নেই। আর আমি আজকে আমার কনস্টিটিউয়েন্সি পশ্চিম চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড, 1 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ডে জনসম্পর্ক অভিযানে বেরিয়েছি। 4 থেকে 7 সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় জাতীয় সিনিয়র ক্লাসিক্যাল পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডের বোকারোতে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার রাজধানীর এনএসআরসিসির পাওয়ার লিফটিং হলে রাজ্য দলের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সমগ্র রাজ্য থেকে বালক ও বালিকা বিভাগে 40 থেকে 50 জন অংশগ্রহণ করে। এই শিবির থেকে 9 জন বালক ও 9 জন বালিকাকে বাছাই করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রেরণ করা হবে। অল ত্রিপুরা পাওয়ার লিফটিং এর যুগ্ম সম্পাদিকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 4 থেকে 7 সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় জাতীয় সিনিয়র ক্লাসিক্যাল পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে এই দিন বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরে 4 থেকে 7 তারিখ ঝাড়খণ্ডে ইস্ট ইন্ডিয়া হবে, ছেলে মেন অ্যান্ড ওমেন সিনিয়র। এখানে 8টা গ্রুপ, ক্লাসিক অ্যান্ড ইকো। ক্লাসিকও আমরা মেন 8 জন, ইকোবে 8 জন, মেন অ্যান্ড ওমেন টোটাল জন। তার লেগে আজকে আমরা সিলেকশন ট্রায়াল রান হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে সবাই ছেলেমেয়েরা এসে এটা প্রস্তুতি চলছে। ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর এনএসআরসিসির হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এদিন মূলত 2টি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের এক সদস্য জানান, ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সভার স্থান নির্ধারণ করার বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। পাশাপাশি জেলা ভিত্তিক প্রতিযোগিতা ও তারপর রাজ্য ভিত্তিক প্রতিযোগিতার বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং, এটার মধ্যে আজকে আমরা 2টা জিনিসই হইতেছে। মেনলি হইতেছে আমরা অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের ডেট এবং ভেন্যু ওই দিকে ঠিক করা এবং প্রসিডিউরটা কীভাবে আমরা করুন, এই মেনলি আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট কমিটিটা হয়ে গেছে। তো আমরা ডেটটা এখন ফাইনালাইজ করতেছি, কোন ডেটে করলে আমরা সুযোগ হয়ে যাবো। টেন্টেটিভ একটা ডেটে আসছিল 18, হয়তো 18 আগে একটা আবার বাকি রয়ে গেছে। আমরা 18 বা এরপরে রোববারও হতে পারে, 18 পরের রোববারও হতে পারে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।